sign and symptom, or that affects a specific location and is not simply a direct result of physical injury is called disease. আঘাত লাগলে রোগ হবে তা না, একটা নির্দিষ্ট দেহের অংশে যেটা কিনা লক্ষণ এবং উপসর্গ প্রকাশ করবে তাকে আমরা বলবো রোগ। লক্ষণ উপসর্গ থাকতে হবে যদি রোগ হিসাবে সেটাকে আমরা চিহ্নিত করতে চাই। It is a particular নির্দিষ্ট abnormal অস্বাভাবিক pathological condition that affects part or all of the organism, আংশিক বা পুরোটা। It is often constructed as a medical condition, একটা চিকিৎসা বিষয়ক সমস্যা associated with specific symptoms and signs, শরীরের যে কোনো একটা অংশের অস্বাভাবিক প্যাথোলজিক্যাল পরিবর্তন যেটাকে কিনা আমরা চিকিৎসা বিষয়ক সমস্যা হিসেবে চিহ্নিত করব। এবং শুধু তাই না, লক্ষণ উপসর্গ সিমটম সাইন থাকতে হবে, কিন্তু লক্ষণ উপসর্গ না থাকলে এটা ডিজিজ হিসেবে আমরা কাউন্ট করতে পারবো না। এখন আসো থিওরিজ অফ ডিজিজ, দি দেন এন্ড টুডে, আদিকাল থেকে এখন পর্যন্ত রোগ কিভাবে হয় এই সম্পর্কিত ধারণা দিলাম। ফর লং ম্যান ওয়াজ গ্রোপিং ইন ডার্ক, গ্রোপিং মানে খুঁজে বেড়াচ্ছিল, গ্রোপিং মানে খুঁজে বেড়ানো, ইন ডার্কনেস অন্ধকারে, অ্যাবাউট দ্য কজেস অফ ডিজিজ, অনেক আগে থেকেই রোগ কেন হয়, রোগের উৎপত্তি কি, রোগের পিছনে কি হয়, এই জিনিসটা হাতে বেড়াচ্ছিল অন্ধকারে। Several theories were advanced from the time to time, এক এক সময় এক একটা থিওরি, যে একটা কিছু বের করতে পারছে একটা থিওরি দিল, সময় সময় অনেকগুলি থিওরি আসছে টু এক্সপ্লেইন ডিজিজ কজেশন, সাচ এস কি ছিল, সুপারন্যাচারাল থিওরি অফ ডিজিজ, the theory of humors by Greek and Indians, the theory of contagion, the miasmatic theory which attribute disease to noxious air and vapor, and the theory of spontaneous generation. The supernatural theory একটা, theory of humors by Greeks and Indians দুইটা, theory of contagion তিনটা, miasmatic theory and চারটা with attribute disease to noxious air and vapors, এবং theory of spontaneous generation। এরকম ভাবে এক এক সময় সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা উন্নতি হওয়াতে, অগ্রগতি হওয়াতে বিজ্ঞানের কতগুলি থিওরির পরিবর্তন হয় এইভাবে নামকরণের সাথে সাথে। আচ্ছা, এবং ব্রেকথ্রু মানে কি, পরিবর্তনটা আসলো 1960-তে। এই যে এত চিন্তাধারা এত কিছু ছিল যে রোগ কিভাবে হয়, কত কিছু থিওরি কত কিছু এস্টাবলিশ, কিন্তু পরিবর্তনটা ব্রেকথ্রু কখন আসলো, ফ্রেঞ্চ ব্যাকটেরিওলজিস্ট লুই পাস্তুর 1822 সাল থেকে 1895 demonstrated the presence of bacteria in air. He disproved the theory of spontaneous generation. নিজে নিজে রোগ হয়ে গেল, এই থিওরিটা সে বাতিল করে দিল। রোগ হওয়ার পিছনে নির্দিষ্ট যুক্তি খাড়া করলো, এবং যেটাকে বলা হলো যে একটা ব্যাকটেরিয়া থাকবে, দ্যাট ইজ জার্ম থিওরি, যেটাকে আমরা বলছিলাম পরে। ব্যাকটেরিয়া মানে জীবাণু, মানে জার্ম। এটা লুই পাস্তুর প্রথম এই জিনিসটা এস্টাবলিশ করে, নিশ্চিত করে। In 1873, Pasteur advanced the germ theory of disease, যেটা আমরা পড়ছি। 1873 সালে জার্ম পাস্তুর বললো প্রতিটা রোগ জীবনের পিছনে ওয়ান জার্ম ওয়ান ডিজিজ, আমরা বলছিলাম। আর 4 বছর পরে রবার্ট কক showed that anthrax was caused by bacteria. রবার্ট কক 4 বছর পর প্রমাণ করে দিল যে Bacillus anthracis is the germ and the disease is called anthrax. The discoveries of Pasteur and Cox, প্রথমে 1873 পাস্তুর বলল জার্ম থিওরি, 17 কক্স প্রমাণ করে দিল। The discovery of Pasteur and Cox confirmed the germ theory of disease. It was the golden age of bacteriology. এরাই প্রথমে নিশ্চিতভাবে প্রমাণ করলো রোগ হওয়ার পিছনে জীবাণু লাগবে, এবং এটি হলো ব্যাকটেরিওলজির স্বর্ণযুগ। ব্যাকটেরিওলজি মানে কি, that science of that branch of microbiology which deals with bacteria. রোগের প্রতিটা রোগ হওয়ার পিছনে রোগ জীবাণু থাকবে, এটা যদি ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং এটা বের করলো কে, লুই পাস্তুর এবং রবার্ট কক। এরপর থেকে যুগান্তকারী পরিবর্তন আসা শুরু হলো। The breakthrough came in, আচ্ছা এখানে আরেকটা হলো 1960-তে দেখা গেল ফ্রেঞ্চ, যেটা লুই পাস্তুর, জার্ম থিওরি আসলো, রবার্ট কক আসলো, এটা আমরা দেখছি গোলে একই জিনিস। আমরা কি দুটো স্লাইড হয়ে গেছে না, এটা মাইক্রোবস মানে মাইক্রো অর্গানিজম, দ্যাট ইজ জার্ম। মাইক্রোবস আফটার মাইক্রোবস ওয়াজ ডিসকভার্ড ইন কুইক সাকসেশন, খুব ঘন ঘন অনেক জীবাণু বের করে ফেললো। Microbes after microbes were discovered in quick succession. Gonococcus in 1947,
typhoid bacillus, pneumococcus in 1980, tuberculosis bacillus in 1982, cholera vibrio 1883, diphtheria পর্যায়ক্রমে তখন থেকে ধারাবাহিকভাবে ব্যাকটেরিয়াগুলো আবিষ্কার শুরু হলো। এরপর ধারাবাহিকভাবে রোগ ধরে ধরে ব্যাকটেরিয়াগুলো, যেমন গনোকক্কাস যেটা গনোরিয়া করে 47 না 18, টাইফয়েড যেটি সালমোনেলা টাইফি, নিউমোকক্কাস 1880-তে, টিউবারকুলোসিস ব্যাসিলাস মাইক্রোবাক্টারিয়াম টিউবারকুলোসিস 82-তে, ভিব্রিও কলেরি 83-তে, তারপর কর্নেব্যাকটেরিয়াম ডিপথেরি যে ডিপ্লয়েড ব্যাসিলাস 84-তে, এইভাবে একটা পর একটা ক্রমাগত শুরু হয়ে গেল বের করা। These discoveries and a host of others at the turn of century marked a turning point in the etiological concept. এই যে আবিষ্কারগুলি এবং হোস্টের উপর তার কি কাজ করে, এইগুলি দিয়ে আমরা ইটিওলজি, রোগের মূল কারণ তত্ত্ব বের করে ফেললাম। রোগ কারণ না বার করতে পারলে কোন রোগ প্রতিরোধ সম্ভব নয়। একমাত্র কারণ থাকলে পরে আমরা সেই কারণটাকে কাউন্টার দিয়ে, কারণটাকে আটকে দিয়ে আমরা রোগের কারণটা বের করতে পারবো, প্রিভেনশন করতে পারবো। These discoveries and a host of others at the turn of century marked a turning point in the etiology. একটা যুগান্তকারী পদক্ষেপ চলে আসলো যে কেন রোগ হয়। যখনই ইটিওলজি বা কারণ বার করতে পারলাম, তখন এই প্রিভেনশনটা আমাদের সহজ হয়ে গেল। কারণ বার করতে পারলে, কারণটাকে আটকে দিলে কিন্তু রোগ প্রতিরোধ করা সম্ভব। All attention was focused on microbes and their role in disease. সবার দৃষ্টি চলে গেল কোথায়? রোগ জীবাণু, মাইক্রোবস, এবং তারা কিভাবে রোগ করায়, রোল ইন ডিজিজ কন্ডিশন। The germ theory of disease came to the forefront, supplanting the earlier theories of disease. আগে সবগুলি বাতিল করে দিল। জার্ম থিওরি যখন আসলো তখন আগের গুলিকে পাশে সরিয়ে রাখলো। Medicine finally shed the range of dogma and superstition and put on the ropes of scientific knowledge. মানে ধারণাগুলি দূর করে দিল, দূর করে বৈজ্ঞানিক ভিত্তিতে রোগের কারণ বের করে ফেলল। এইবার থিওরিগুলি আসলো। এতক্ষণ আমরা থিওরি কেন আসলো, কিভাবে আসলো এগুলি বললাম। এখন ওল্ড থিওরিজ অফ ডিজিজ কজেশন বা অথবা থিওরিজ অফ ডিজিজ কজেশন। নাম্বার 1, সুপার ন্যাচারাল থিওরি, অর্থাৎ বাতাস লাগলে রোগ হয়, নজর লাগলে রোগ হয়। ইন দি আর্লি পাস্ট, অতি আদিম যুগে, the disease was thought mainly due to either the curse of God, অভিশাপ, or due to the evil force of demon, অথবা কোন শয়তানের বা অভিশাপ বা সৃষ্টিকর্তার অভিশাপ। Accordingly, people used to please the God by prayers and offering, or used to restore the witchcraft to tame the evil. Witchcraft মানে জাদু টোনার আশ্রয় নিল যে কিভাবে শয়তানগুলিকে সন্তুষ্ট করা যায়, কারণ এই শয়তানের অভিশাপে রোগ হচ্ছে। সুতরাং ডেভিল হলো শয়তান, witchcraft মানে জাদু টোনা। সবাই প্রথমে মনে করতো শয়তানের অভিশাপ, সৃষ্টিকর্তা অভিশাপ ইত্যাদি কারণে রোগ হয়, সুতরাং তাদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন জাদু টোনার আশ্রয় নিল তারা, কিভাবে তাদেরকে প্লিজ করা যায়, সন্তুষ্ট করা যায়। তারপরে আসলো থিওরি অফ হিউমার। According to this theory, the human body contains blood, phlegma, মানে শ্লেষ্মা, yellow bile and black bile. এই থিওরিতে বলো মানুষের রক্ত আছে, শ্লেষ্মা আছে, হলুদ পিত্ত আছে, কালো পিত্ত আছে। These are the things that make up its constitution and cause its pain and health. এগুলি বিভিন্ন ভাবে আমাদের রোগ সৃষ্টি, যেমন ব্যথা বেদনা তৈরি করে। Health is primarily that state in which these constituent substances are in correct proportion to each other, both in strength and quality, and are well mixed. স্বাস্থ্য তখনই ভালো থাকবে যখন এই জিনিসগুলি কি, ব্লাড, ফ্লেগমা, ইয়েলো বাইল, এগুলি সব আনুপাতিক হারে থাকবে এবং পরিমাণের মতো পরিমিত থাকবে, তখনই স্বাস্থ্য ভালো থাকবে। পরিমিত মিশ্রণ, পরিমিত পরিমাণ। পেইন অকার্স, কিন্তু তখনই ব্যথা হবে বা রোগ হবে one of these substances present, either a deficiency or an excess, যখনই এই সমস্ত জিনিসে একটা ঘাটতি বা আধিক্য হবে তখনই রোগ হবে, or is separated in the body and not mixed with others, এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন রোগের কারণ হয়ে দাঁড়াবে। থিওরি অফ হিউমার। সুপারন্যাচারাল ছিল অভিশাপ, হিউমার ছিল শারীরিক আভ্যন্তরীণ এই বিষয়গুলির অসামঞ্জস্যতা, ইমব্যালেন্স। The theory of contagion. Galen had written of the possibility of seeds of disease, a view which suggests that
a belief in the contagious nature of some disease. Galen seed, কি বীজ বপন করলো were intended to explain why some people contracted a particular disease while others escaped and he located them within the body. কেন একজন ব্যক্তি রোগের সংক্রমণে অথচ আরেকজন হচ্ছে না, দুজনই একই সাথে বসবাস করছে, একজনের রোগ হচ্ছে আরেকজন হচ্ছে না, কেন হচ্ছে? গ্যালেন এই চিন্তার বীজ বপন করলো, থিওরি অফ কন্টাগিয়াম। Miasma theory. The miasma theory was the predominant of theory of disease transmission before the germ theory took hold towards the end of the 19th century, and it is no longer accepted as a scientific theory of disease. এটাও বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, তবে রোগের যে সংক্রমণ হয় কোনো একটা ভাবে এই ধারণাটা তখন এখানে আসে। ট্রান্সমিশন বিফোর জার্ম, জার্ম থিওরি আগেই রোগের সংক্রমণের ধারণাটা আসলো, কিন্তু এখন তখন পর্যন্ত এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি স্থাপিত হয় নাই। It held that কি বলে disease such as cholera, chlamydia infection or the black death were caused by miasma, a noxious form of bad air emanating from rotting organic matter. জৈব জিনিস পচনের ফলে সেখান থেকে একটা দুর্গন্ধ আসে, একটা খারাপ বাতাস আসে, ব্যাড এয়ার। এই খারাপ বাতাসের কারণে নক্সিয়াস একটা বিষাক্ত জিনিস তৈরি হয় যেটা কিনা রোগের কারণ হিসাবে কাজ করে। এটাই ছিল মায়াজমা থিওরি। Miasma was considered to be a poisonous vapor, বিষাক্ত বাতাস, or mist filled with particles from decomposed matter, পচনশীল দ্রব্য থেকে জিনিসপত্র গন্ধ that are identifiable by the foul smell, দুর্গন্ধ দিয়ে যেগুলোকে চিহ্নিত করা যায়, এগুলি রোগের কারণ। The miasma theory, whole theories গুলির মধ্যে এইভাবে আলোচনা আসতে হবে আর কি। The theory proceeded there. এই থিওরি কি বললো? ডিজিজ ওয়ার দি প্রোডাক্ট অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই যে এনভায়রনমেন্টাল বলছিল এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। এই প্রথম বললো যে রোগ হওয়ার পিছনে পরিবেশ একটা কারণ, such as খারাপ বাতাস, পুয়ার হাইজেনিক কন্ডিশন, যে রোগ হওয়ার পিছনে কি আছে? পরিবেশের একটা বিরাট ভূমিকা আছে। পরিবেশে যদি যেমন সংক্রামক পানি, সংক্রামক বাতাস, অস্বাস্থ্যকর স্বাস্থ্যের আলাপচনা, এই জিনিসগুলি, such infections according to the theory were not passed between individuals but would affect those with a local that gave rise to such vapor. তবে একজন থেকে একজন সংক্রমিত হয় না, যারা এই ধোঁয়া সৃষ্টি করে তারাই কিন্তু রোগে আক্রান্ত হবে। জার্ম থিওরি আমরা আগে পড়ছি, দেখেন আমরা জার্ম থিওরিটা পড়বো আবার। থিওরির মধ্যে আমরা দেখলাম থিওরি অফ ডিজিজ, এখান থেকে সুপার ন্যাচারাল থিওরি, হাসান মাহমুদ আসছে। The theory of humor, এগুলি কিন্তু all theories of disease causation. The theory of contagion, the miasma theory. এখন আধুনিক দিকে আসতেছে জার্ম থিওরি অফ ডিজিজ। বলো স্যার, পরীক্ষায় কি এত বড়টা দিতে হবে? এতগুলো লিখতে হবে? না, এতগুলি পড়লে অত মনে থাকবে আর কি, একটু পড়ে নিবা, মুখস্থ অত দরকার নাই। মোটামুটি মূল জিনিসগুলি মনে রেখে যদি বলে ডিসকাস দ্য অল থিওরিজ অফ ডিজিজ কজেশন, এখানে তো অনেকগুলি স্লাইড, এখান থেকে যে জিনিসগুলি কি পয়েন্ট যেগুলি মনে রাখার মতো ওগুলি মনে রাখা, সবগুলি মনে রাখা সম্ভব না। স্যার, তখন কি হচ্ছে কোশ্চেনে যেটা আছে অল থিওরিজ অফ ডিজিজ কজেশন, তখন কি আমরা এই যে 5টা থিওরি এগুলোর নাম লিখে এগুলোর মধ্যে থেকে কিছু কিওয়ার্ড লিখে দিলেই হবে? ইয়েস, এই তো ভেরি গুড, এটি আসল কথা। এর মধ্যে দেখা যাবে কে মূল কথাগুলি লিখতে পারছে সুন্দর করে। কে লিখতে পারবে বলতো? যে মনোযোগ দিয়ে থিওরিগুলি পড়বে সে বুঝতে পারবে আমাদের কোন পয়েন্টগুলি নেওয়া দরকার, তাই না? জি স্যার। ঠিক বলছো, এক ঠিক, খুব মনোযোগ দিয়ে শুনতেছো তুমি মানে আমার কথাগুলো। কে এটা? কার সাথে কথা বলতেছি? স্যার, আমি মাহমুদা। মাহমুদা তো একটা ক্লাসও মিস করেনি, সারা জীবন ক্লাস করে গেছে। আমার দেখছি নতুনদের সাথেও দেখছি মাহমুদাকে পাইছি, তাই না? জি স্যার। দেখো আবার সবাই তোমার শত্রু হয়ে যাবে আমি যেগুলি বলতেছি, যে স্যার বুঝে মাহমুদাকে এখন বেশি খাতির করবে। খাতির করবো না,
ওটা না, তবে তুমি সবগুলি ক্লাস করছো, আমি পাইছি তোমাকে। তবে তোমার ছবিটা কি সমুদ্রের তীরে বসা নাকি? স্যার ওইটা আমার ছবি না। এটা কার ছবি? আমি তো বলছি তোমার ছবি বুঝি, সমুদ্রের তীরে কক্সবাজার গিয়ে বসে আছো। আচ্ছা ঠিক আছে। না আচ্ছা স্যার, এইভাবে একটা পিকচার দেওয়া। ও আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা ওই যে যদি ডিসকাস দ্য ওল্ড থিওরিজ অফ ডিজিজ কজেশন, অথবা ওল্ড শব্দটা যদি নাও থাকে, থিওরিজ অফ ডিজিজ কজেশন, এইভাবে আমরা আলোচনাগুলি করবো। হ্যাঁ, মানে এখানে কিন্তু আমরা ওল্ড থেকে আস্তে আস্তে এখানে একটা কথা আছে দেখো, দেন এন্ড টুডে মানে কি, ওই তখন থেকে শুরু আজ পর্যন্ত থিওরিজ অফ ডিজিজ কজেশন। দেন মানে সেই আদিকাল থেকে শুরু করে এই জার্ম থিওরি পর্যন্ত আমাদের কি আছে। জার্ম থিওরি পরেও কিন্তু আছে, জার্ম থিওরি পরেও যেগুলি আছে ওগুলি আমরা আগে আলোচনা করছি। ইকোলজিক্যাল থিওরি আছে না, ইকোলজিক্যাল কনসেপ্ট, বায়োলজিক্যাল কনসেপ্ট, এগুলি তারপরে, কিন্তু থিওরিগুলি এখানে। আচ্ছা কোথায় নিয়ে গেছিলাম ভুলে গেছি। হ্যাঁ, জার্ম থিওরি, এটা আমরা পড়ছি কিন্তু গত ক্লাসে। আবার আসতেছি, জার্ম থিওরি অফ ডিজিজ ইজ কারেন্টলি অ্যাকসেপ্টেড সাইন্টিফিক থিওরি ফর মেনি ডিজিজ। সব রোগের ক্ষেত্রে কি জার্ম থিওরি প্রযোজ্য বলতো? জার্ম থিওরিতে কি বলে? ওয়ান জার্ম ওয়ান ওয়ান জার্ম ডিজিজ, ওয়ান মনে আছে? ডিজিজ। জি স্যার। রাইট, ওয়ান জার্ম ওয়ান ডিজিজ। এখন এগুলি কি সব রোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা দেখি কার বুদ্ধি আছে, বলো তো? না স্যার। ইয়েস অর নো? না স্যার। না, আচ্ছা ঠিক আছে, এই আনসার হবে নো। কোন ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য না বলো তো? একটা উদাহরণ দাও, আরেকটা বুদ্ধি বলো না, যে কোনো একটা ডিজিজ। কেউ বলবো না, আমি বলবো? আরে অনেকে জানো, বলতে শোনা লজ্জা যে আবার যদি ভুল হয় বলে ফেলো। হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, কোন জীবাণু লাগে? হুম, লাগে না। না স্যার। এই যে এটা এটা কিন্তু জার্ম থিওরির মধ্যে পড়ে, এই জন্য এটা লেখছে ফর মেনি ডিজিজ, মানে ওই যেগুলি নন কমিউনিকেবল ডিজিজ ওগুলিতে অধিকাংশ ক্ষেত্রে জার্ম হয় না। এটা প্রযোজ্য বিশেষ করে জার্ম থিওরিটা ফর দি কমিউনিকেবল ডিজিজ, তাই না? সংক্রামক রোগের ক্ষেত্রে এটা প্রযোজ্য জার্ম থিওরিটা, কারণ ওয়ান জার্ম ওয়ান ডিজিজ সংক্রামক। কিন্তু যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, যেমন হাইপার টেনশন, ক্যান্সার ট্যান্সার অনেক সময় জার্ম অনেক লাগে, অ্যাজমা তো অনেক সময় হয়, কিন্তু হাইপার টেনশন, ডায়াবেটিস মালাইটাস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, নন কমিউনিকেবল কন্ডিশন। এই জন্য বলছে ফর মেনি ডিজিজ, অল ডিজিজ বলে নাকি। It states that microorganisms known as pathogenic germs can lead to a disease. একটা রোগ হওয়ার জন্য মাইক্রোব লাগে। These small organisms, too small to see without magnification, invade human, মানুষের ভিতরে ঢুকে, other animal, other living ঢুকলো। Their growth and reproduction within their host can cause disease. একটা ঢুকলো, ঢুকে তারা ডিফেন্স মেকানিজম আমাদের তাকে আটকাইলো, তার সাথে যুদ্ধ করলো, যুদ্ধ করে জিতলো, জিতার পর তারা রিপ্রোডাকশন করলো, মাল্টিপ্লিকেশন হলো, তারপর আস্তে আস্তে আপার হ্যান্ড নিল, তারপর টিস্যুর ভিতরে ঢুকে পড়লো, এইভাবে রোগ তৈরি করলো। Even when pathogen is the principal cause of disease, environmental and hereditary factors often influence the severity of the disease and whether a potential host individual becomes infected when exposed to pathogen. শুধু রোগ জীবাণু ঢুকলেই হবে না, পরিবেশটাকে ওই ইকোলজিক্যাল ফ্যাক্ট, পরিবেশটা রোগের পক্ষে আছে কিনা, আছে রোগের পক্ষে, কিন্তু হোস্ট এইটা হলো প্যাথোজেনটা হলো এজেন্ট, এনভায়রনমেন্ট হলো এনভায়রনমেন্ট, হেরিডিটি থাকলে হোস্ট ফ্যাক্টর। এখন যদি দেখা যায় তার ইমিউনিটি খুব ভালো, তার তার এই সাসেপ্টেবিলিটি কম, রেজিস্ট্যান্স বেশি, তাহলে রোগ হবে না। সাসেপ্টেবল হলে তার রোগ হবে, সাসেপ্টেবল মানে রোগ হওয়ার প্রবণতা। তাহলে এইখানে বলছি ইভেন প্রথমত এটা মানে কি বলে জার্মের গুণ গান বলে গেছে, জার্ম থাকলে রোগ হবে ঢুকবে, কিন্তু pathogen is the pathogen মানে জার্মটা is the where a pathogen is the principal cause of disease। যদিও রোগের জন্য আমরা বুঝি প্যাথোজেন লাগবে, environmental and hereditary factors often influence the severity of disease। রোগটা কি কত সিভিয়ার হবে এটা পিছনে কাজ করে এনভায়রনমেন্টে কিরকম, হেরিডিটারি ফ্যাক্টর কিরকম, when and whether a potential host individual become infected when exposed to pathogen। অর্থাৎ potential মানে susceptible, রোগার প্রবণতা থাকতে হবে হোস্টের। এই যে আর জার্ম থিওরিটা আমরা গত ক্লাসে পড়লাম, এটা আমরা এখানে যেহেতু আমাদের থিওরিগুলির মধ্যে নিয়ে আসছি এই জন্য এটা। আমরা যদি বলি ডিসকাস দি ওল্ড থিওরিজ অফ ডিজিজ কজেশন অথবা
ডিসকাস দ্য থিওরিজ অফ ডিজিজ কজেশন, তখন এটাই তো ভূমিকাটা একটু দিয়ে আমরা থিওরিগুলির মূল যেটা যেটা আমাদের মনে রাখা দরকার তোমরা পড়লে পরে ওই অংশটা মনে রাখবা এবং ওইভাবে দিয়ে দিবা। ঠিক আছে স্যার বলো। এই যে ওল্ড থিওরিজ অফ ডিজিজের স্লাইডগুলো কি জার্ম থিওরির আগে আসবে? প্রথম থেকে যাবো? না স্যার, বললাম যে ওল্ড থিওরিজ অফ ডিজিজ না, হ্যাঁ, এগুলা স্যার শেষ করে তারপরে জার্ম থিওরি শুরু হবে। এই জার্ম থিওরি আমরা দিছি না, এই যে এটা যেটা গত ক্লাসে পড়েছিলাম। গত ক্লাসে তো স্যার জার্ম থিওরি পড়াইছেন, আর আজকে তো এটা পড়াইলেন, স্যার এটা তো স্যার আগে হবে না? হ্যাঁ, এই জন্য এটা আগে আনছি, এটা আগে আইনে এই জন্য দেখো এটা আগে দিছি, মানে আগে ছিল পরীক্ষায় একবার খালি জাম থিওরি আলাদা আসছে, খালি জাম থিওরি ডিজিজ আসছে, এই জন্য এটা আলাদা করে ফেলছিলাম। পরে এই জন্য আগে ওল্ড থিওরিজ অফ ডিজিজটা আগে আনছি। আমরা ডিজিজের ডেফিনেশনটা জানি, আবার এখানে ডিজিজের ডেফিনেশনটা দিচ্ছি কিন্তু অন্যভাবে। ক্লাসিফিকেশন অফ ডিজিজটা আমি খুঁজতেছি, এত জটিল করে ফেলছে আইসিডি ক্লাসিফিকেশন মনে রাখা সম্ভব না। এই জন্য আমি একটা ইজি, এই জন্য দেখো লালগুলি আমরা পড়ে ফেলছি, এই নীলটা এখনো বাকি আছে। কিন্তু ডিজিজ ক্লাসিফিকেশন এখন আমি বার করে আজকে অনেকক্ষণ ঘাটাঘাটি করছি, নেটেও গেছি, কিন্তু দেখি ওরা অন্যভাবে দিছে, আমি যেভাবে চাচ্ছি ওভাবে জানি। এখন আমি চিন্তা করছি কোনটা দিব, এই জন্য এটা বাকি রাখছি, এটা মানে ইয়াতে দিয়ে দিব। আরো কিছু পয়েন্ট আছে, এই যে এখন যে আমরা পড়তেছি না, এগুলো কিন্তু বিক্ষিপ্ত। কোনবার পরীক্ষা কি আসছে ওগুলি আমি বার করে লেখা দিচ্ছি। যেমন লেসন 5 পর্যন্ত আমরা পড়ছি, সিরিয়াল করে পড়ছি, একটা সিস্টেম ওয়াইজ পড়ছি, মানে একটু অন্যরকম এলোমেলো মানে কি পরীক্ষা প্রশ্নগুলি ঘেটে ঘেটে আমরা দেখছি কোনটা আসছে কোনটা পড়া হয় নাই, ওগুলি আমরা এখানে ঢুকাচ্ছি আর কি, যেন আমাদের পরীক্ষা যদি ওই ধরনের কোনো প্রশ্ন এসে পড়ে যেন ছুটে না যায়। বুঝছো জিনিসটা? এগুলি হলো অনেকটা কোশ্চেন সলভ, যেগুলো আমরা আগে লেসন 5 পর্যন্ত যেগুলি আমরা পড়ি নাই, এগুলিকে আমি আলাদা করে এখানে তোমাদেরকে দিচ্ছি আর কি। হ্যাঁ, তবে ক্লাসিফিকেশনটা আমি খুঁজতেছি, কিন্তু মানে আমি পারলেও তোমাদের জন্য কঠিন হয়ে যায়, এই জন্য আমি ক্লাসিফিকেশনটা এখনো উইথেল রাখছি, আমরা দিয়ে দিব আর কি নেক্সট ক্লাসে। তোমরা দেখো এখানে, এই দেখো, সরি দেখাই কই গেল, এই যে এখানে আমি যে ভাগ করে এই জিনিসগুলি, এগুলি ডেমোগ্রাফি এগুলি পড়তে আসে এই যে 22 নম্বরে আমরা ডেফিনিশন অফ ডিজিজ, এইটা আমরা পড়তেছি, ওল্ড থিওরি অফ ডিজিজ কনসেপ্ট, এই যে আমরা এই টপিকটা পড়তেছি। তারপরে 23, 24, 25 এই জিনিসগুলি এমবিজি আমরা আগে পড়ে ফেলছি, এমবিজি যেহেতু আমি তৈরি করছিলাম পড়ে ফেলছি, এগুলো আমরা পরেই রাখবো, স্লাইডগুলি ওইভাবে সাজাবো বা আগে দিয়ে দেবো। এই জিনিসগুলি আমাদের আছে। ইপিআই শিডিউলটা তোমাদের দিছিলাম, ইপিআই টিকার শিডিউলটা দিছিলাম। জি স্যার। জি স্যার। ওই যে বাচ্চাদের এবং মায়েদের, আচ্ছা জি স্যার দিয়েছিলেন। এখানে আমি এগুলি আরো খুঁজতেছি যে আনকমন প্রশ্ন কি কি আসছে হঠাৎ করে। আর তোমরাও দেখো প্রশ্ন খাইতে দেখো, যদি আমরা যা পড়ি নাই যা পড়ছি তার মধ্যে পড়া হয় নাই, ওগুলি আমরা কিন্তু এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এই জন্য লেসন 6টা হলো মিসসেলেনিয়াস লেসন আর কি, সবগুলি এখানে ঢুকাই ফেলতেছি। আজকে আমরা এই পর্যন্ত পড়বো, ঠিক আছে? ছবি নিছো? স্যার স্যার নো স্যার। এই নাও ছবিটা নিয়ে নাও, আছে 7 মিনিট আছে আরো।